আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ পাশ সংসদে নাও হতে পারে, আইনমন্ত্রীর ইঙ্গিত। আবেগ নয়, সাংবিধানিকভাবে দেখা হবে জুলাই সনদ মন্তব্য। ইরাকের আকাশ সীমায় মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 4 সেনার মৃত্যু ও নিখোঁজ 2 জন। উড়োজাহাজটি ধ্বংসে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের অস্বীকার। রাজধানী ভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার। হাসপাতালে গিয়ে রাজনৈতিক উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। 21 পদকে ভূষিত হয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে চ্যানেল আই পরিবারের সম্বর্ধনা। দর্শকদের ভালোবাসা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মন্তব্য। শিশুদের কাছে প্রকৃতির অনন্য জগৎ তুলে ধরতে সুন্দরবনের ডলফিন সিরিজের 3য় প্রকাশনা। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে আগামী প্রজন্মকে প্রস্তুতের তাগিদ। এবং ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ পাকিস্তান সিরিজের 2য় ওয়ানডেতে পাকিস্তানের দেয়া 275 রানের টার্গেটে ব্যাটিংয়ে বাংলাদেশ। রিশাদ হোসেনের 3 উইকেট শিকার। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাশ হচ্ছে না অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ। চ্যানেল আইকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, উত্থাপিত 133টি অধ্যাদেশ সংসদে বিশেষ কমিটিতে যাচাই বাছাইয়ের পর সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আবেগ দিয়ে নয়, বরং সাংবিধানিক এবং আইনি ভিত্তির উপর জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। সংসদের প্রথম অধিবেশনেই বিরোধী দল জুলাই সনদ লঙ্ঘন করেছে বলেও মনে করেন আইনমন্ত্রী। আরও জানাচ্ছেন সহকর্মী চকর মালিতা। বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাব এবং মোনাজাতের পর অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। গণভোট অধ্যাদেশ 2025, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা দায় নির্ধারণ অধ্যাদেশ 2026। অধ্যাদেশগুলো 30 দিনের মধ্যে পাশ না হলে এর কার্যকারিতা থাকবে না। এই 133টি অধ্যাদেশের সবগুলোই কি পাশ হবে, এমন প্রশ্নে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের মুখোমুখি চ্যানেল আই। আমাদের সংসদের যে ট্রেডিশন, এটা কিন্তু ল না। উপস্থাপনের পরে একটা বিশেষ কমিটিতে এটা আমরা রেফার করি। সেই বিশেষ কমিটি অর্ডিন্যান্সগুলো যাচাই করে তাদের একটা সুপারিশ দেবেন। সেই সুপারিশের ভিত্তিতে এটা আবার সংসদে উপস্থাপিত হবে আলোচনার জন্য। তারপরে যে এটা সিদ্ধান্ত হবে। অনেকগুলো আছে পাশ হওয়ার মতো না, অনেকগুলো আছে একটু পরে আরো একটু আলোচনার ভিত্তিতে করা প্রয়োজন। 2007 থেকে 2008 পর্যন্ত 2 বছর সময়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার 122টা অর্ডিন্যান্স পাশ করেছিলেন, জারি করেছিলেন। 2009 সালের পার্লামেন্ট এসে 122টার মধ্যে 54টাকে বৈধতা দিয়েছিলেন, আর বাকিগুলো দেননি। আমরা হয়তো এত কম রেশিও থাকবে না, বাট সবগুলো যে পাশ করার মতো এটা আমি বলবো না। জুলাই সনদ নিয়েও প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। জুলাই সনদের ব্যাখ্যা একজনরা ইমোশনালি দিচ্ছেন, আমরা লজিক্যালি দিচ্ছি। এটা পার্লামেন্টে আমরা ডিসকাস করব। ওনাদের যে ব্যাখ্যাটা ইমোশনাল, আমরা বলছি আমরা আইন দেখছি, আইনের মাধ্যমে আমরা যাচাই বাছাই করবো। আমরা তো বলি না যে আমরা জুলাই সনদ মানবো না, বরং জুলাই সনদ মানার জন্য যা যা করণীয় আমরা সেই প্রক্রিয়া ধরেই থাকছি।
আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের ব্যাপারে বর্তমান সরকার যথেষ্ট শ্রদ্ধাশীল। জুলাই সনদের একটাই ছিল যে বিরোধী দলকে আমরা ডেপুটি স্পিকার দেবো, ওনারা সেটা নেন। ওনারাই তো প্রথমে জুলাই সনদ লঙ্ঘন করলেন। কালকে পার্লামেন্ট থেকে ওনারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছেন। এটা করতেই পারেন। জুলাই যোদ্ধাদের প্রোটেকশনের জন্য অর্ডিন্যান্স জারি হয়েছে, অর্ডিন্যান্সটাকে জারি করেছেন রাষ্ট্রপতি স্বাক্ষরে। তাহলে আপনি ওইটাকে আপিল করতে চাচ্ছেন এই রাষ্ট্রপতির অ্যাকশনটাকে। আপনি এই রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন উপদেষ্টা হিসাবে, এই রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন পুরা উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ 133টা অর্ডিন্যান্স জারি করে গেলেন, আপনি সেই অর্ডিন্যান্স গুলোকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন। তাহলে আপনি 2 বছর ধরে 18 মাস ধরে যে রাষ্ট্রপতির সমস্ত কার্যকলাপে আপনি অংশগ্রহণ করলেন, সাথে থাকলেন, হঠাৎ করে কালকে পার্লামেন্টে যে মনে হলো আপনার এই রাষ্ট্রপতির ভাষণ আপনি শুনবেন না, এইটা যতটা না আইনগত প্রশ্ন, তার থেকেও বেশি নৈতিকতার প্রশ্ন। আপনি কি স্ববিরোধিতা করছেন কিনা সেটা দেখার ব্যাপার। আইনমন্ত্রী মনে করেন, শুধু জুলাই সনদ নয়, যে কোনো ব্যাপারে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের সামনে মুক্তিযুদ্ধের চেতনা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাজধানী এভারকেয়ার হাসপাতালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই তার অপারেশন শুরু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়ার কথা থাকলেও পরে তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে অপারেশন শুরু হয় তার। এর আগে দুপুরেই মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজের পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করবে মন্তব্য করে জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরা। জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন আক্তার হোসেন। দায়িত্ব গ্রহণের পরদিনই সকালে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। আশা করি গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি বিগত সংসদ নির্বাচনের মাধ্যমে, এই সুযোগের সর্বাত্মক ব্যবহার আমরা করব এবং জাতির অর্থনৈতিক মুক্তির জন্যে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্যে আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করব। আমরা জনগণের কাছে সহযোগিতা চাই এবং এই সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে বলে আমি আশাবাদী। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। কার্যকর সংসদ গঠনে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করবেন বলে জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশকে উন্নয়নের অবিশ্ব লক্ষ্যে নিয়ে যাব, এটাই আমাদের একান্ত কামনা। আমরা সকল ধরনের সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে, সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। স্পিকার জানান, দায়িত্ব পালনে নিজেদের নিরপেক্ষ রাখতে ইতিমধ্যেই বিএনপির দলীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সদস্যদের প্রধান আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে ইরান যুদ্ধের 14তম দিন। ইরাকের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রে একটি সামরিক রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 4 সেনার মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 2 জন। উড়োজাহাজটি ধ্বংসে
ইরানের দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে IRGC। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। শহীদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। রাজধানী তেহরানে আল কুদস দিবসের জনসমাবেশের কাছে বিমান হামলা চালিয়েছে যৌথ বাহিনী। রাশিয়ার তেল বিক্রির উপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেখুন আমিনা রহমান সুপ্তি রিপোর্টটি। যুদ্ধের 14তম দিনেও হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তু হওয়ায় হুমকির মুখে পড়েছে গোটা অঞ্চলের জনজীবন। ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 4 জন সেনার মৃত্যু হয়েছে। মার্কিন সামরিক বাহিনী আজ এ তথ্য নিশ্চিত করেছে। বিমানটিতে থাকা আরও 2 জন ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যদিও উড়োজাহাজটি ধ্বংসে ইরানের দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বাহরাইনের মিনা সালমানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। শহীদদের রক্তের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তেহরানে নতুন করে বিক্ষোভের চেষ্টা করা হলে আগের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের নতুন নেতা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে IRGCও একই রকম বার্তা দিয়েছে। আল কুদুস দিবস উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বার্ষিক কর্মসূচির কাছে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের 1 জন সেনা নিহত এবং 6 জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকো। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে আগামী নাগরিকদের যথাযথভাবে প্রস্তুত করতে পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে প্রিয় দর্শক মাফ করবেন, এবারে অমর একুশে বইমেলা। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে আগামী নাগরিকদের যথাযথভাবে প্রস্তুত করতে পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নিয়মিত প্রকাশনার অংশ হিসেবে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর নতুন বই সুন্দরবনের ডলফিন। প্রকৃতির কথা সিরিজের 3য় এই প্রকাশনা সুন্দরবনের ডলফিন শিশুদের কাছে তুলে ধরেছে প্রকৃতির এক অনন্য জগৎ। প্রিয় দর্শক দেখুন আলিম আল রাজির শুভানুধ্যায়ীদের শিশুদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য, ছবির মাধ্যমে সচেতন করার জন্য এই বইটা করা হয়েছে। এই গল্পের মাধ্যমে শিশুরা আসলে জানতে পারবে যে একটি ছোট্ট সহমর্মিতা কিভাবে একটি প্রাণ বাঁচিয়ে তুলতে পারে। এমন একটি বই যেখানে ডলফিনদের জীবন সম্পর্কে লেখা হয়েছে এবং এটা সুন্দরবনকে অ্যাকচুয়ালি ফোকাস করা হয়েছে। নতুন প্রজন্ম যতই হচ্ছে এই যে প্রকৃতি পরিবেশ নিয়ে যত জানবে তত ওরা সচেতন হবে, তত ওরা কাজ করতে উদ্যোগী হবে। এরাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, এরা হচ্ছে একসময় বাংলাদেশে হাল ধরবে। সো প্রকৃতি রক্ষায় এদেরকে এখনই এদের মানসিকতার মধ্যে যদি আমরা দিয়ে দিতে পারি যে প্রকৃতি রক্ষাটা কতখানি জরুরি, সেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, একটি সুন্দর সবুজ নিরাপদ বাংলাদেশ, সেই বাংলাদেশটা আসলে গড়বে আমাদের বর্তমানে যে শিশুরা আছে তারা, আমাদের আগামী প্রজন্ম, এবং এই আগামী প্রজন্মের জন্যই আমাদের এই বই। শিশুদের সঙ্গে প্রকৃতির পরিচয় ঘটাতে পারলে পরিবেশ বান্ধব মানসিকতা গড়ে ওঠা সহজ হবে বলছেন বিশিষ্টজনরা। জলবায়ু পরিবর্তনের কুফলের কারণে সারা পৃথিবীতে যে বিপর্যয়, এই বিপর্যয় রোধ করার জন্য বাবু তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। এই সিরিজে যেটা আমরা দেখছি ডলফিন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, পরিবেশ সংরক্ষণ করা, বাবু যুদ্ধ করে যাচ্ছে। বাবু যেমন মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিল, এই যুদ্ধে বাবুকে জয়ী হতে হবে। ডলফিনকে প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ আখ্যায়িত করে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের আবশ্যকতা তুলে ধরেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।
এই যে নানা ধরনের প্রাণী আছে, গাছ আছে, আমাদের নানা ধরনের যে পাখি বলি, অন্যান্য প্রাণী বলি, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের যদি জানাতে চাই তাহলে কিন্তু বইয়ের বিকল্প নেই। এবার বাংলাদেশের বিশেষ করে সুন্দরবনের ডলফিনকে নিয়ে আমরা এই বইটাতে তুলে ধরেছি। এই ডলফিন দিন দিন বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে আমাদের এই কারণে, আমাদের অসচেতনতার কারণে। ডলফিন কিন্তু পরিষ্কার পানি ছাড়া বাঁচতে পারে না। একটা কথা হচ্ছে, বাচ্চারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। সুতরাং বাচ্চাদের যদি আমরা সচেতন করতে পারি তাহলে ওরাই কিন্তু বড় হয়ে এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখবে। আমরা আগামী বছরে সুন্দরবনের বাঘের উপরে আমরা আবার আরেকটি ইলাস্ট্রেটেড স্টোরি বুক করব এবং এভাবে কিন্তু আমরা এই সিরিজটা চালিয়ে যাব। যতভাবে আমরা পারি সচেতনতার বার্তাটা ছড়িয়ে দিতে, ততই কিন্তু সচেতনতাও বৃদ্ধি পাবে এবং আমাদের আশেপাশে যা আছে সেগুলোও ভালো থাকবে। বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে 558 নম্বর স্টল প্রকৃতি ও জীবনে মিলবে সুন্দরবনের ডলফিন সহ বিচিত্র সব বই। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তার অভিনয় গুণে নানাভাবে সমৃদ্ধ হয়েছে উপমহাদেশের চলচ্চিত্র। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এবছর 21 পদকে ভূষিত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। পদক প্রাপ্তিতে বরেণ্য এই ব্যক্তিত্বকে সম্বর্ধনা দিয়েছে চ্যানেল আই পরিবার। প্রিয় দর্শক, এ বিষয়ে আরও জানাচ্ছেন মিথিলা নাজরিন। 70-এর দশকে বাংলা চলচ্চিত্রে সৌন্দর্য, ফ্যাশন আর অভিনয় মিলিয়ে এক অনন্য দ্যুতি ছড়ানো নায়িকার নাম ববিতা। 350-র বেশি চলচ্চিত্রে অভিনয় করা ববিতা শুধু দেশীয় চলচ্চিত্রেই নয়, নিজেকে তুলে ধরেন আন্তর্জাতিক অঙ্গনেও। সেই সাথে দেশে বিদেশে অর্জন করা অসংখ্য পুরস্কারে ববিতার পরিচিতি হয়ে ওঠে পুরস্কার কন্যা হিসেবে। এবার তার হাতেই বাংলাদেশের অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার 21 পদক। পদক প্রাপ্তিতে তাকে সম্মাননা জানাতে চ্যানেল আই পরিবারের বিশেষ আয়োজন। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের উপস্থিতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই বরেণ্যজনকে। বিশেষ সম্মাননা স্মারকের পাশাপাশি তুলে দেওয়া হয় আনন্দ আলো ম্যাগাজিনের ঈদ সংখ্যা। চ্যানেল আইয়ের এই আয়োজন শিল্পী হিসেবে তার প্রাপ্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে তুলে ধরেন এই গুণী শিল্পী। এই পুরস্কারে আমি এত খুশি হয়েছি যে আমি বলে বোঝাতে পারবো না। চ্যানেল আই যে এত সুন্দরভাবে এটা অ্যারেঞ্জ করবেন এটা আমি ভাবতেও পারিনি। আপনাদের সবার সহযোগিতা খুব সুন্দর। এ সময় উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের আরেক কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার ছোট বোন চম্পা। এক একটা শিল্পীর যে সম্মানটা পায় সেই সম্মানটাকে দর্শকদের সামনে তুলে ধরেন, দর্শকরা জানতে পারে যে এই শিল্পীটির মূল্যায়ন এতটা। অভিনয়, পুরস্কার সবকিছুকে ছাপিয়ে দর্শকদের ভালোবাসাকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে তুলে ধরেন এই গুণীজনরা। মিথিলা নাজরিন, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেলের সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে দৃষ্টি দেব নেপালের দিকে। নির্বাচনের 7 দিনের মাথায় নেপালের সাধারণ নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। কাঠমান্ডুর সাবেক মেয়র ও তরুণ রাজনীতিক বেলেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। লন্ডনে সার্পেন্টাইন গ্যালারিতে ডেভিড হকনির একক প্রদর্শনী শুরু হয়েছে। 70 মিটার দীর্ঘ একটি চিত্রকর্মে তিনি ঋতু পরিবর্তনের ধারণা তুলে ধরেছেন। লকডাউনের সময় তিনি আইপ্যাডে ক্লিন এয়ার পদ্ধতিতে এটি তৈরি করেছেন।
প্রদর্শনীতে শতাধিক চিত্রকর্ম রয়েছে। প্রিয় দর্শক, এখন দেখবেন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদের আগে পোলয়ের চালের দাম কেজিতে 40 টাকা বেড়েছে। খুচরা বিক্রেতারা দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেট ও রফতানি হওয়াকে দায়ী করছেন। সবজির বাজারে স্বস্তি আছে। তেলের সংকটের কারণে চাহিদা মতো ভোজ্য তেল দিচ্ছেন না দোকানিরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে 100 মুস্তাফিজ কার্টার মাস্টারকে 1 লাখ পাউন্ড মূল্যে কিনল বার্মিংহাম ফনিক্স। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।